আমার ক্লাস 12 ছাত্রছাত্রীরা যারা এই সদ্য 11 থেকে 12 উঠেছে নিউ সিলেবাসে, তাদের থার্ড সেমিস্টারের জন্য আজকে থার্ড চ্যাপ্টার অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, যেটার মধ্যে আছে জলবায়ু বা ক্লাইমেট। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি। তার মধ্যে ইউনিট 3, ইউনিট 1-এ ওয়েগনার তত্ত্ব ছিল, ওয়েগনারের মৈশনচরণ তত্ত্ব। ইউনিট 2টা কমপ্লিট করেছি। ইউনিট 2টা বিভিন্ন পাটে পাটে, যেটা বহির্জাত প্রক্রিয়া, বিভিন্ন পাটে পাটে কমপ্লিট করেছি এবং তার সমস্ত এমসিকিউগুলো, যেগুলো 9টা ধরনের এমসিকিউ, সমস্তগুলোই আলোচনা করে দেওয়া আছে। আজকে তাই থার্ড চ্যাপ্টার শুরু করলাম। এখানে আছে বায়ুমণ্ডলীয় জল। তোমরা স্ক্রিনে সিলেবাসটা দেখতেই পাচ্ছ। আমি একটু বলে নিই, আমি তোমাদের সিলেবাসের প্রত্যেকটা অংশ পাটে পাটে আলোচনা করব, সঙ্গে তোমাদের যত ধরনের এমসিকিউ হয়, যেহেতু তোমাদের এইবারের পরীক্ষাটা এমসিকিউ এর উপর, তাই সমস্ত ধরনের এমসিকিউ প্রত্যেকটা টাইপ কমপক্ষে 50টা, বেশি পক্ষে 100টা। যেমন এমসিকিউ যেটা মাল্টিপল চয়েস থাকে প্রথমেই, যেটা তোমরা মাধ্যমিকেও করে এসছো, সেগুলো আমার প্রায় 100টা করে দেওয়া আছে। শূন্যস্থানও প্রায় 50টার উপর করে দেওয়া আছে। তারপরে তো সত্য মিথ্যাও আছে, অ্যাজারশন ডিসেন্ডিং টাইপ, কারণ বিবৃতি ব্যাখ্যা, তারপর যেটা তোমাদের এই প্যারাগ্রাফ তুলে কোশ্চেন থাকে, ডায়াগ্রাম ভিত্তিক, চার্ট ভিত্তিক, মানে প্রত্যেকটা ধরনের কোশ্চেন ডিটেল করে দেওয়া থাকবে। আগে আমি চ্যাপ্টারটা কমপ্লিট করি। এখানে প্রথম যেটা তোমরা পড়বে বায়ুমণ্ডলীয় জল, সেখানে আছে ওয়াটার ইন দ্য অ্যাটমসফিয়ার। এর মধ্যে আছে কনডেনসেশন অর্থাৎ ঘনীভবন, তার ফরমেশন এবং টাইপস, অর্থাৎ কনডেনসেশন কিভাবে হয় এবং তার শ্রেণীবিভাগ। প্রেসিপিটেশন, সেটা বৃষ্টিপাতও হতে পারে, কুয়াশা হতে পারে। প্রেসিপিটেশন বলতে অধঃক্ষেপণ। এক সেকেন্ড, এখানে আমার কিছু একটা হাত পড়ে গেছে। যেখানে কতগুলো জেড টাইপ হয়ে গেছিল। আচ্ছা, এখানে তোমরা স্ক্রিনে সিলেবাসটা দেখতে পাচ্ছ। প্রথমেই আসছি, আমরা যেহেতু বায়ুমণ্ডলীয় জল পড়ছি, তাই বায়ুমণ্ডল কাকে বলে? ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে প্রায় 10,000 কিলোমিটার বিস্তৃত যে গ্যাসীয় আবরণ, এটা আমরা একদম সেই ছোটোবেলা থেকে বায়ুমণ্ডলের সংজ্ঞায় পড়ে আসছি, জেনে আসছি, যে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে প্রায় 10,000 কিলোমিটার বিস্তৃত যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে, তাকে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার বলে। আমরা বিভিন্ন যে আবহবিজ্ঞানী, তাদের নাম জানি। তার মধ্যে ট্রিওয়ার্দা, জি.টি. ট্রিওয়ার্দা, অ্যান ইন্ট্রোডাকশন টু ক্লাইমেট, ওনার লেখা এই প্রবন্ধে বায়ুমণ্ডলের সংজ্ঞায় কি বলেছেন? বলেছেন যে দ্য আর্থস অ্যাটমসফিয়ার ইজ এ গ্যাসিয়াস এনভেলপ several hundred miles thick which surrounds the solid and liquid earth। তাহলে সলিড এবং লিকুইড আর্থ, সেটাকে বেষ্টন করে আছে যে গ্যাসীয় স্তর, সেটা মানে কয়েকশো মাইল, অর্থাৎ আমরা যেটা প্রথমেই বললাম যে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে প্রায় 10,000 কিলোমিটার বিস্তৃত যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে, সেটাই হচ্ছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের গুরুত্ব কি? বায়ুমণ্ডলের গুরুত্ব আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি। বায়ুমণ্ডলের গুরুত্বের কোনো শেষ নেই। অ্যাকচুয়ালি বায়ুমণ্ডল এবং পৃথিবীর যে বায়ুমণ্ডলের কথা বলছি, অন্যান্য গ্রহে এই বায়ুমণ্ডলের অস্তিত্ব নেই বলেই প্রাণের অস্তিত্ব রাখা সম্ভব হয়নি। রিসেন্টলি আমরা দেখলাম যে সুনিতা উইলিয়ামস উনি মহাকাশ থেকে ফিরলেন, এটা কিন্তু বায়ুমণ্ডলীয় স্তরের উপরে উনি ছিলেন। ফলে এই বায়ুমণ্ডলের যে কি গুরুত্ব, এই পুরো ব্যাপারটাই কিন্তু ওনার কাছে ছিল না। এই যে 9 মাস উনি আটকে ছিলেন, আমরা এবার গুরুত্বটা দেখব। পৃথিবীতে প্রাণী ও উদ্ভিদের অস্তিত্ব সম্ভবপর হয়েছে বায়ুমণ্ডলের উপস্থিতির কারণে। বায়ুমণ্ডল না থাকলে পৃথিবী একটি প্রাণহীন গ্রহে পরিণত হতো। তাই প্রাণীজগতের অস্তিত্ব রক্ষায় বায়ুমণ্ডলের গুরুত্ব অপরিসীম। জীবজগতের অস্তিত্ব রক্ষায় বায়ুমণ্ডলের গুরুত্ব নিম্নরূপ। 1 কি? উত্তাপের সমতা রক্ষা। বায়ুমণ্ডলের উপস্থিতির কারণে
যে পরিমাণ সৌরতাপ পৃথিবীপৃষ্ঠে পতিত হওয়ার কথা তার থেকে অনেক কম তাপ পৃথিবীতে আসে। তাহলে সূর্য থেকে আরও অনেক বেশি তাপ আসার কথা ছিল, যে পরিমাণ তাপ আসার কথা তার চেয়ে অনেক কম পরিমাণে আসে। কেন না বায়ুমণ্ডলের উপস্থিতির কারণে। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সূর্যের উত্তাপকে নিয়ন্ত্রণ করে, প্রয়োজনীয় অংশ ভূপৃষ্ঠে পতিত হওয়ার সুযোগ করে দেয়। আবার ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ মহাশূন্যে ফিরিয়ে দিয়ে উত্তাপের সমতা বজায় রাখে। তাহলে আমাদের পৃথিবীতে এই উত্তাপের সমতা বজায় রাখছে কে? বায়ুমণ্ডল। সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা। বায়ুমণ্ডলের ওজোন স্তর সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে। এছাড়া সূর্য থেকে আগত নানান ক্ষতিকারক রশ্মিকে বায়ুমণ্ডল শোষণ করে নেয়। ফলে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি ও নানান মহাজাগতিক রশ্মির প্রভাব থেকে পৃথিবীর প্রাণী ও উদ্ভিদকুল রক্ষা পায়। বায়ুমণ্ডল না থাকলে পৃথিবী একটি প্রাণহীন গ্রহে পরিণত হতো। তাহলে দেখো, এই যে আমরা এখন এই পৃথিবীর উত্তাপ ক্রমশ বাড়ছে, গ্রিনহাউস এফেক্ট পড়ছি, জানছি, আমরা পরিবেশ সম্পর্কে সচেতন হয়েছি গাছপালা কেটে নেওয়ার জন্য। এই যে পৃথিবীর উত্তাপ বাড়ছে, এতেই দেখবে মানুষের নানান রকম চামড়ার সমস্যা, উদ্ভিদের, মানুষ কেন, বিভিন্ন প্রাণী সহ উদ্ভিদগুলো কিন্তু বিপন্ন। উদ্ভিদের পাতা হলুদ হয়ে যাচ্ছে, মুকুল এলেও ফল হচ্ছে না। তো এই যে ব্যাপারটা, এইটা হচ্ছে মানে বায়ুমণ্ডলের বেশ কিছু উপাদান আছে, যেই উপাদানগুলোর উপস্থিতির কারণে, যেমন ধরো গ্রিনহাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন, এইগুলোর অতিরিক্ত উপস্থিত হওয়ার জন্য ওজোন গ্যাসের লেয়ারটা ক্ষয় পাচ্ছে। এই ওজোন গ্যাসের লেয়ারটা প্রাকৃতিক সৌরপর্দা, মানে সূর্যের যে ক্ষতিকারক রশ্মিগুলো সে শোষণ করে নেয়। সেই রকমই ক্ষতিকারক রশ্মি, অনেকগুলোই ক্ষতিকারক রশ্মি আছে, তার মধ্যে এই অতিবেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রেজকে শোষণ করে ওজোন স্তর। তাহলে এই ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি এটা যদি পৃথিবীতে এসে পৌঁছাতো, মানে বায়ুমণ্ডল না থাকলে যতটা পরিমাণে আসার ততটাই এসে পৌঁছাতো, তাহলে কিন্তু উদ্ভিদ ও প্রাণীকুল বিপন্ন হতো। তাহলে এই বায়ুমণ্ডলের মধ্যেই উপস্থিত যে ওজোন গ্যাসের স্তর, সেটা সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নিচ্ছে। তাহলে এটাও বায়ুমণ্ডলের একটা পজিটিভ দিক, যে ওর মধ্যে যে ওজোন লেয়ার, সেটা অতিবেগুনি রশ্মি এবং নানান মহাজাগতিক রশ্মি যেগুলো উদ্ভিদ এবং প্রাণীকুলকে ক্ষতি করতে পারে, সেগুলো থেকে রক্ষা করে। বায়ুমণ্ডল না থাকলে পৃথিবী একটা প্রাণহীন গ্রহে পরিণত হতো। তাহলে বায়ুমণ্ডলের গুরুত্ব তোমরা বুঝতেই পারছো। এখানে একটা কথা বলি, যেহেতু তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে আমি এরকমভাবে আলোচনা করে দিচ্ছি এবং আলোচনার সঙ্গে সঙ্গে তোমাদের নোটসটা প্রোভাইড করছি, ফলে এই নোটসটা কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিবে, পারলে লিখে নিও। কারণ এখনও পর্যন্ত কোনো স্কুলে 11-এর ক্লাস শুরু হয়নি। তোমাদের ক্লাস শুরু হওয়ার কথা, আজকে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি 31 তারিখে, তোমাদের 2 তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার কথা। তো তোমরা যদি আগে এগুলো একটু শুনে রাখো, তাহলে কি হবে, এমসিকিউ সলভ করতে সুবিধা হবে। দেখবে আমি যখন এই চ্যাপ্টারটা শেষ করার পরে এমসিকিউ করতে আরম্ভ করব, তখন তোমাদের কিন্তু যদি এই ক্লাসগুলো শুনে না রাখো, তাহলে কিন্তু এমসিকিউগুলো মানে অ্যান্সারগুলো কোনটা হবে চেনা টার্ম এবং সেটার সংজ্ঞা মুখস্থ করতে হচ্ছে না, শুধুমাত্র বিষয়বস্তুটা কি সেটা জেনে রাখবে। সংজ্ঞা মুখস্থ করবে কোথায় না, 2nd সেমিস্টার 4th সেমিস্টার, যেখানে তোমাদের 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বারের মানে লং কোশ্চেন থাকবে। এখানে তোমরা শুধু জিনিসটা সম্পর্কে পরিচিত হবে, তার জন্য ক্লাসটা শুনে রাখাই এনা। তাই অবশ্যই মন দিয়ে সমস্ত ক্লাসগুলো দেখবে, শুনবে। সহনীয় তাপমাত্রা। বায়ুমণ্ডল পৃথিবীর তাপমাত্রাকে একটি সহনীয় অবস্থায় রেখেছে। বায়ুমণ্ডল বিভিন্ন গ্যাসের দ্বারা গঠিত, এদের মধ্যে ওজোন গ্যাস খুবই গুরুত্বপূর্ণ, যা সমগ্র প্রাণীকুলকে রক্ষা করে। তাহলে এই বায়ুমণ্ডল আছে বলে সূর্য থেকে হঠাৎ করে প্রচুর তাপ এসে ভূপৃষ্ঠে মানে পৃথিবীতে পৌঁছাচ্ছে না। তাই বায়ুমণ্ডলের গুরুত্ব অপরিসীম। এই সহনীয় তাপমাত্রার কারণে প্রাণী উদ্ভিদকুল রক্ষা পেয়েছে। প্রাণী এবং উদ্ভিদকুল কিন্তু দুটোই পরস্পরের পরিপূরক। যেমন আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, অক্সিজেন গ্রহণ করছি, এটা আবার আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, এটা হচ্ছে উদ্ভিদ গ্রহণ করছে।
ফলে এবং উদ্ভিদ যে অক্সিজেন ত্যাগ করছে সেটা আমরা গ্রহণ করছি, ফলে এটা পরিপূরক হিসাবে কাজ করছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তো তাই সবসময় প্রাণী এবং উদ্ভিদ দুটোই যাতে রক্ষা হয় সেই কথাটা আমাদের মাথায় রাখতে হবে, এবং সেই কথাটা মাথায় রেখেই আমরা বায়ুমণ্ডলের গুরুত্বগুলো আলোচনা করব। উল্কাপাত থেকে রক্ষা। বায়ুমণ্ডল পৃথিবীপৃষ্ঠের উপর এমন এক ঢাল তৈরি করেছে যার ফলে উল্কাপাত থেকে পৃথিবী রক্ষা পায়। মেসোস্ফিয়ারের শীতলতায় উল্কা পুড়ে ছাই হয়ে যায়। মেসোস্ফিয়ার এমন একটা স্তর, ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের নিচের স্তর, তার উপরে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যে 8 থেকে 18 কিলোমিটার গড়ে, এটা মেরু অঞ্চলে আলাদা, নিরক্ষীয় অঞ্চলে আলাদা। তো এই ট্রপোস্ফিয়ারে কী হয়, যত উচ্চতা বাড়বে উষ্ণতা কমে কমে যাবে। এর উপরে এমন একটা স্তর আসবে যার পরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমবে না, উষ্ণতাও বাড়তে থাকবে। সেই পজ বা থেমে যাওয়া অঞ্চলের পরের অংশটা, অর্থাৎ ট্রপোপজের পরের অংশটা স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারে যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়লো, তারপরে আবার একটা স্তরে গিয়ে সমস্ত কিছু থেমে যাবে, তারপরে আবার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকবে। এই উষ্ণতা কম সবচেয়ে বেশি হচ্ছে, মানে সবচেয়ে শীতল, উষ্ণতা কম সবচেয়ে বেশি মানে সবচেয়ে শীতল স্তর কোনটা, সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের শীতলতায় উল্কা পুড়ে ছাই হয়ে যায়। বায়ু সঞ্চালন। বায়ুমণ্ডলে বিভিন্ন স্তরের মধ্যে উষ্ণতা, আর্দ্রতা, বায়ুচাপ ও প্রবাহের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। এই কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মধ্যে বায়ু সঞ্চালন হয়ে থাকে। শব্দ তরঙ্গ সৃষ্টি। বায়ুমণ্ডলের উপস্থিতির কারণে পৃথিবীতে শব্দ তরঙ্গ সৃষ্টি হয়। এই শব্দ তরঙ্গের জন্য আমরা কথা বলতে পারি এবং অন্যের কথা শুনতে পারি। প্রাণীদের গমনের সাহায্য। বায়ুমণ্ডলের ওজন ও চাপ আছে বলে আমরা পৃথিবীপৃষ্ঠে হাঁটাচলা করতে পারি। বিভিন্ন গ্যাসের ভূমিকা, এগুলো সবই কিন্তু বায়ুমণ্ডলের উপকারিতা বা বায়ুমণ্ডলের প্রয়োজনীয়তা বা গুরুত্ব। বায়ুমণ্ডলে অবস্থিত বিভিন্ন গ্যাস বিভিন্নভাবে জীবগুলোকে সাহায্য করে। যেমন কার্বন ডাইঅক্সাইড উত্তাপ ধরে রাখে এবং উদ্ভিদের শ্বাস প্রশ্বাসে সাহায্য করে। অক্সিজেন প্রাণীদের শ্বাস প্রশ্বাসে সাহায্য করে। ধূলিকণা ও জলীয় বাষ্প মেঘ সৃষ্টিতে সাহায্য করে এবং বৃষ্টিপাত ঘটায়, যা পৃথিবীর আবহাওয়া ও জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। এই যে অন্যান্য গ্রহেও ভীষণভাবে খুঁজে বেড়ানো হচ্ছে যে জলের অস্তিত্ব আছে কিনা। এখানে বিভিন্ন গ্যাস এবং সর্বোপরি যেটা জলীয় বাষ্পের উপস্থিতি, সেই জলীয় বাষ্প মেঘ সৃষ্টি করে, বৃষ্টিপাত ঘটায়, সেটাই কিন্তু জলের উৎস। এই বৃষ্টিপাতের জলটাই আবার মানে একটা হচ্ছে হাইড্রোলজিক্যাল সাইকেল বলে জিনিস আছে, যেটা তোমরা হাইড্রোলজিক্যাল সাইকেল আগের সিলেবাসে আগের সিলেবাসে 12-এ ছিল। আচ্ছা, আমি এখানেই এই চ্যাপ্টারেই আলোচনা করে দিয়েছি। হাইড্রোলজিক্যাল সাইকেলটা আর কিছুই নয়, যেটা হচ্ছে জলের যে 3টে ফরমেশন, অর্থাৎ তরল, গ্যাসীয় এবং কঠিন। এই কঠিন রূপে বরফ, তরল রূপে জল এবং গ্যাসীয় রূপে জলীয় বাষ্প। এই 3টে সবসময় পরিবর্তিত হয়ে হয়ে মানে হতে থাকছে, যে যেরকম পরিস্থিতিতে গিয়ে পড়ছে। মানে পরিস্থিতিতে বলতে চাইছি, ধরো পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে একরকম, মেরু অঞ্চলে একরকম। মেরু অঞ্চলে জলীয় বাষ্প বা জলের কোনো অস্তিত্ব নেই, সেখানে কঠিন বরফ, পাহাড়ের চূড়ায় কঠিন বরফ। যখন টেম্পারেচার 0 ডিগ্রির ওপরে উঠে যাবে তখন জল তরলে পরিণত হবে, আবার 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যখন উঠে যাবে তখন জলীয় বাষ্প উঠবে। এই চক্রের মাধ্যমে, অর্থাৎ কঠিন তরল গ্যাসীয়, এই রূপান্তরের মাধ্যমে পৃথিবীতে জলের সমতা সর্বদা রক্ষিত হয়ে চলেছে। এতে কি হচ্ছে না, সূর্যতাপে জল বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পরূপে উপরে উঠে যাচ্ছে, সেখানে মেঘ সৃষ্টি করছে। এই মেঘ যখন আবার ঘনীভূত হওয়ার সুযোগ পাচ্ছে, যেটা আমাদের এই চ্যাপ্টারের বিষয়বস্তু, যখন ঘনীভূত হওয়ার সুযোগ পাচ্ছে তখন ঘনীভূত হয়ে বিভিন্ন ধূলিকণা ইত্যাদিকে আশ্রয় করে মেঘ এবং জলকণা, পরে জলকণা যখন বায়ুমণ্ডলে ভেসে থাকতে পারছে না তখন বৃষ্টিরূপে ঝরে পড়ছে, এবং বৃষ্টিরূপে ঝরে পড়ে পৃথিবীপৃষ্ঠে হয় পৃষ্ঠপ্রবাহ, না হলে ভূ অভ্যন্তরে, মানে ভূপৃষ্ঠ থেকে চুঁইয়ে চুঁইয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে ভৌমজলস্তর গঠন করছে। সেই ভৌমজলকে আমরা আবার বিভিন্ন পারপাসে পানীয় জল বা সেচের জলের কারণে তুলছি। তোলার পরে সেটা যে কাজে লাগছে, বাকিটা বাষ্পীভূত হচ্ছে, আবার মেঘ, আবার বৃষ্টি। এটাই যদি মেরু অঞ্চলে এই জলীয় বাষ্প, বাতাস তো কোথাও ফাঁকা নেই, এটাই মেরু অঞ্চলে বরফকণায় পরিণত হচ্ছে।
সেখানে কোনো কারণে তাপমাত্রা বাড়লে সেই বরফ আবার গলে যাচ্ছে। এইভাবে পৃথিবী সৃষ্টির সময় থেকে এই তিনটে ফরমেশনের যতটা জল বা জলের রূপ ছিল বর্তমানে ততটাই আছে, শুধুমাত্র তার রূপ পরিবর্তন হয়ে চলেছে। এটাই হলো জলচক্র। তো বায়ুমণ্ডলের উপস্থিতির কারণে এই ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ, বৃষ্টিপাত এই সমস্ত ব্যাপারগুলো ঘটে থাকে। আকাশের বর্ণ, বায়ুমণ্ডলের উপস্থিতির কারণে আমরা আকাশকে নীল দেখি, বায়ুমণ্ডল না থাকলে আকাশ কালো রঙের দেখাতো। বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের সামান্য পরিবর্তন মানুষ তথা সমগ্র জীবকুলের অস্তিত্বের জন্য একটি মারাত্মক দুর্যোগ। বর্তমানে মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের সমতা বিঘ্নিত হওয়ায় মানুষকে বিভিন্ন দুর্যোগের সম্মুখীন হতে হচ্ছে। কোথাও ওজোন স্তর হালকা হয়ে যাচ্ছে, কোথাও কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, কোথাও ধূলিকণার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, ফলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বেড়ে চলেছে। দেখো, এগুলো তোমরা ইন্ট্রোডাকশন হিসেবে বিষয়গুলো জানছো। আমরা এখনও পর্যন্ত কিন্তু আমাদের কনডেনসেশন, তার টাইপস এবং ফরমেশন, এবং প্রেসিপিটেশন, তার টাইপস এবং ফরমেশনে এসে পৌঁছায়নি। একসঙ্গে অনেকটা ক্লাস করতে গিয়ে এবং বুঝতে পারছি না কিছু কারণে আমার এই 11-12 ক্লাস শুরু হলে গলার উপর একটু প্রেশার হয়, তাই আমাকে মাঝে মধ্যেই মানে তোমরা যাতে ভয়েসটা ক্লিয়ার পাও তার জন্য গলা পরিষ্কার করতে হচ্ছে, তার জন্য সরি। আচ্ছা, কি বললাম? তাহলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বৃদ্ধি পেয়ে চলেছে। আবহাওয়া ও জলবায়ু, পৃথিবীতে বায়ুমণ্ডলীয় অবস্থা প্রতিদিন একই রকম থাকে না, অর্থাৎ বায়ুমণ্ডলের উষ্ণতা, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, তুষারপাত ইত্যাদি প্রতিটি বিষয় পরিবর্তনশীল। কোনো নির্দিষ্ট স্থানে বায়ুর উষ্ণতা, বায়ুর চাপ, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ইত্যাদি বায়ুমণ্ডলীয় উপাদানগুলির স্বল্পকালীন অবস্থাকে আবহাওয়া। সুতরাং আবহাওয়া হলো দৈনন্দিন বিষয়। এই আবহাওয়া প্রতিদিন, এমনকি প্রতি ঘন্টায় পরিবর্তিত হতে পারে। অপরদিকে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের অন্তত 30 থেকে 35 বছরের সব ঋতুর আবহাওয়ার গড় অবস্থাকে বলা হয় জলবায়ু। আচ্ছা, এখানে আবহাওয়া জলবায়ু একটুখানি বলে নিই। আমরা বললাম কি যে এগুলো পরপর বিষয়গুলো মনে রাখবে, যে প্রথম হচ্ছে বায়ুমণ্ডলীয় উপাদানগুলো হচ্ছে বায়ুর উষ্ণতা। উষ্ণতা বাড়লে চাপ কমে, আবার উষ্ণতা কমলে চাপ বাড়ে। তাহলে বায়ুর উষ্ণতা, দুটো উপাদান মনে রাখবে, বায়ুর উষ্ণতা, বায়ুর চাপ। বায়ুর চাপের পরিবর্তনে সবসময় বাতাস উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, অর্থাৎ বায়ু প্রবাহ। তাহলে বায়ুর উষ্ণতা, বায়ুর চাপ, বায়ু প্রবাহ। এবার বায়ু প্রবাহিত হতে গিয়ে কোথাও জলভাগের উপর দিয়ে যেতে গিয়ে সে জলীয় বাষ্প সংগ্রহ করছে, তাহলে তখন বায়ুটা হচ্ছে আর্দ্র বায়ু। উপাদানগুলো কি কি হলো? বায়ুর উষ্ণতা, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, আর্দ্রতা। আর্দ্রতা হলে মেঘ সৃষ্টি করবে, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ইত্যাদির স্বল্পকালীন অবস্থা। যেমন ধরো আজকের আবহাওয়া, আমি এখানে মেদিনীপুরে দাঁড়িয়ে বলবো রৌদ্র করজ্জ্বল আবহাওয়া। তাহলে একটা স্বল্প স্থানের এবং স্বল্পকালীন অবস্থা হচ্ছে আবহাওয়া। এইটাই যখন 30-35 বছর ধরে একই রকম চলবে, অর্থাৎ ধরো জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি একটু শীত শীত, তারপরে একটু শীত কমে যাবে, তারপরে গরম বাড়তে শুরু করবে, অর্থাৎ এই শীতকাল, বসন্তকাল, গ্রীষ্মকাল, তারপরে গ্রীষ্মের পরে আসবে বর্ষা, বর্ষার পরে শরৎ, শরতের পরে আবার হেমন্ত ঋতুর সেভাবে অস্তিত্ব বোঝা যায় না, আবার শীত। যাই হোক, এই যে ব্যাপারটা, এটা 1 বছর চলছে, 2 বছর চলছে, এইরকম করতে করতে 30-35 বছরের যে গড় অবস্থা, সেটাকেই বলা হয় জলবায়ু। সুতরাং জলবায়ু হলো কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে সারা বছরে বায়ুমণ্ডলের নিম্নস্তরে অর্থাৎ ট্রপোস্ফিয়ারের গড় সামগ্রিক অবস্থা। কোনো স্থানের আবহাওয়ার উপাদানগুলোর স্থায়ী পরিবর্তন হলো জলবায়ু পরিবর্তন। এই উপাদানগুলোর যদি স্থায়ীভাবে পরিবর্তিত হয়ে যায়, আমাদের এখানে গড়ে টেম্পারেচার ধরো 30 থেকে 40 গ্রীষ্মকালে, শীতকালে 15 থেকে 25, এইটা যদি পরিবর্তিত হয়ে 40 থেকে 50 গরমকালে হয়ে যায়, যেটা হচ্ছে, উষ্ণতা বাড়ছে, এটাকেই কিন্তু জলবায়ুর পরিবর্তন বলবো। এবং এটা যদি দীর্ঘকাল ধরে চলতে থাকে, আমরা যেটা দেখছি, এবং এটা নিয়ে খুব আমরা আশঙ্কায় আছি যে জলবায়ু পরিবর্তিত হতে হতে, জলের ক্রাইসিস হতে হতে না আমাদের এই সমগ্র অঞ্চল একসময় মরুতে পরিণত হয়। কারণ পৃথিবী সৃষ্টির সময় থেকে যে পরিমাণ গাছ ছিল
প্রতি বছর গাছের পরিমাণ প্রচুরভাবে কমে যাচ্ছে। সুতরাং জলবায়ু হলো কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে সারা বছরের বায়ুমণ্ডলের নিম্ন স্তরের গড় সামগ্রিক অবস্থা। কোনো স্থানের আবহাওয়ার উপাদানগুলোর স্থায়ী পরিবর্তন জলবায়ুর পরিবর্তন। কোনো স্থানে জলবায়ুর হঠাৎ পরিবর্তন হয় না। জলবায়ুর পরিবর্তন একটি ধীর ও চলমান প্রক্রিয়া। এবারে জলবায়ুবিদ্যার অর্থ। ক্লাইমেটোলজি আবিধানিক অর্থ জলবায়ুবিদ্যা, মূলত দুটি গ্রিক শব্দ ক্লিমা ও লোগস এর থেকে উৎপত্তি। গ্রিক ভাষায় ক্লিমা শব্দটির অর্থ হলো পৃথিবীর নতি, স্লোপ অফ দ্য আর্থ। জ্যোতির্বিদগণ সর্বপ্রথম সমষ্ণ রেখার সাহায্যে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানের আবহাওয়া জলবায়ুর পার্থক্য নির্ণয়ের চেষ্টা করেন। তবে জলবায়ুবিদ্যার যাবতীয় বিষয় বায়ুমণ্ডলের নিম্ন স্তরে অর্থাৎ ট্রপোস্ফিয়ারের মধ্যে সীমাবদ্ধ থাকে। বায়ুমণ্ডলের উপরের অংশ অর্থাৎ ট্রপোস্ফিয়ার বাদে বায়ুমণ্ডলের বাকি অংশ অ্যারোনমি বিদ্যার অন্তর্গত। তাহলে বায়ুমণ্ডলের নিম্ন স্তরে যে সমস্ত ঘটনাগুলো চলছে সেইগুলোই জলবায়ুবিদ্যার অন্তর্গত। মূলত সেটা ট্রপোস্ফিয়ারের মধ্যেই এই ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত জলবায়ুর উপাদানগুলো বেশি ক্রিয়াশীল থাকে। বাকি ট্রপোস্ফিয়ার বাদে বাকি অংশগুলো অ্যারোনমি। দেখো এখানে তোমরা দুটো জিনিস পেলে, যে ক্লাইমেটোলজি কোন অংশটা আর অ্যারোনমি কোন অংশটা। ক্লাইমেটোলজির অন্তর্গত পৃথিবীর যে বায়ুমণ্ডল তার কতটা অংশ এবং অ্যারোনমি কতটা অংশ। এরপরে আমরা আসল জিনিসে প্রবেশ করছি, সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় জল। বায়ুমণ্ডল প্রধানত তিনটি উপাদান দ্বারা গঠিত, যথা গ্যাসীয় উপাদান কম্পোজিশন অফ গ্যাসেস, জলীয় বাষ্প ওয়াটার ভেপার, ধূলিকণা ও লবণকণা, ডাস্ট পার্টিকেলস অ্যান্ড সল্ট। গ্যাসীয় উপাদান। বায়ুমণ্ডল বিভিন্ন গ্যাসীয় উপাদানের সংমিশ্রণে গঠিত। এই উপাদানগুলির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ সর্বাধিক, এরপরে রয়েছে অক্সিজেনের স্থান। এছাড়া কার্বন ডাইঅক্সাইড, ওজোন, হিলিয়াম, হাইড্রোজেন, আর্গন প্রভৃতি গ্যাস মিলে বায়ুমণ্ডল গঠিত হয়েছে। আর কি কি উপাদান আছে? তাহলে আমরা দেখলাম যে গ্যাসীয় উপাদানগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমরা জানি যে নাইট্রোজেন আছে 78%, তারপরে আছে অক্সিজেন 20%, 20 78 মানে 78 সামথিং, সেটা বলছি না। কার্বন ডাইঅক্সাইড 0.03%, ওজোন, হিলিয়াম, হাইড্রোজেন, আর্গন এগুলোর পরিমাণ আরও কমে যাচ্ছে। এরপরে হচ্ছে জলীয় বাষ্প। আচ্ছা, জলীয় বাষ্প। বায়ুমণ্ডলের দ্বিতীয় উল্লেখযোগ্য উপাদান হলো জলীয় বাষ্প। তবে এই জলীয় বাষ্পের উপস্থিতি কেবলমাত্র বায়ুমণ্ডলের নিম্ন স্তরেই দেখা যায়। জলীয় বাষ্পের অণুগুলি নাইট্রোজেন অক্সিজেন গ্যাসের অণুর মতো বায়ুতে ভাসমান থাকে। স্থানভেদে ও ঋতুভেদে জলীয় বাষ্পের পরিমাণের হ্রাস বৃদ্ধি লক্ষ্য করা যায়। জলীয় বাষ্প মেঘ, বৃষ্টি, কুয়াশা, লিনতাপ সৃষ্টির মাধ্যমে ঝড় বৃষ্টি সংঘটিত করে থাকে। জলীয় বাষ্প হলো তাপ শোষক, উষ্ণতা বণ্টনেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে এই জলীয় বাষ্প যে কী কী কাজ করতে পারে সেটাই আমাদের এই চ্যাপ্টারের বিষয়বস্তু। এই জলীয় বাষ্প ঋতুভেদে স্থানভেদে তার পরিমাণের হ্রাস বৃদ্ধি লক্ষ্য করা যায়। হ্রাস বৃদ্ধি লক্ষ্য করা গেলে বৃষ্টিপাতের পরিমাণের হ্রাস বৃদ্ধি হবে। হ্রাস বৃদ্ধি, বায়ু চাপের তারতম্য ইত্যাদির কারণে ঝড় বৃষ্টি দেখা যাবে। সেটা পুরোটাই আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। আর কি উপাদান রয়েছে? তো প্রথমে গ্যাসীয় উপাদান, 2 নম্বরে জলীয় বাষ্প, 3 নম্বরে ধূলিকণা ও লবণকণা। বায়ুমণ্ডলের নিম্ন স্তরে ভাসমান ধূলিকণার মধ্যে থাকে অতি ক্ষুদ্র খনিজ লবণ, ছোট ছোট বালুর কণা, এছাড়া কয়লার গুঁড়ো ও ধোঁয়া। ধূলিকণা খালি চোখে দেখা যায় না, এটি সৌরতাপ শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। আবার ভাসমান ধূলিকণার সাথে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টিতে সাহায্য করে। তাহলে ধূলিকণা ও লবণকণা। বায়ুমণ্ডলের নিম্ন স্তরে ভাসমান ধূলিকণার মধ্যে অতি ক্ষুদ্র কী আছে? খনিজ লবণ, ছোট ছোট বালু, এরা কয়লার গুঁড়ো, ধোঁয়া, এরা কি করে? বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে এবং ভাসমান ধূলিকণার সাথে জলীয় বাষ্প আটকে গিয়ে বা আবদ্ধ করে তৈরি করে মেঘ। দ্বাদশ শ্রেণীর সিলেবাস অনুযায়ী সেমিস্টার 3তে শুধুমাত্র বায়ুমণ্ডলীয় জল অর্থাৎ জলীয় বাষ্প নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো, প্রথম যে গ্যাসীয় উপাদানগুলো, এটা আমরা একদম ডিটেল যেটা বলছি যে 78% অক্সিজেন 20% বা ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এটা নিয়ে আমরা সেকেন্ড সেমিস্টারে ডিটেল পড়েছি। এটা নিয়েও আমরা আলোচনা করব না। আমরা নিচের যে ধূলিকণা এবং লবণকণা সেটা নিয়েও আলোচনা করব না। আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে জলীয় বাষ্প। তাহলে আমরা মূল অংশে প্রবেশ করলাম। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের অনুপাত খুবই সামান্য, তথাপি জলীয় বাষ্প বায়ুমণ্ডলের একটি অতি গুরুত্বপূর্ণ সক্রিয় উপাদান। দেখো, এত কম পরিমাণ উপস্থিত থেকেও কিন্তু জলীয় বাষ্প একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কি সেটা? বায়ুমণ্ডলীয় জলের গ্যাসীয় অবস্থাকে জলীয় বাষ্প বলা হয়। বিভিন্ন মহাসাগর, সাগর, উপসাগর, নদ নদী, হ্রদ, জলাশয় প্রভৃতি থেকে জল সূর্যের উত্তাপে বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মেশে। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, তবে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতির হার মোটামুটি 0.01% থেকে 4.24%। তাহলে জলীয় বাষ্পের উপস্থিতি বাড়লে 4%-এর বেশি হয়, কমলে 0.01% এই পরিমাণে থাকে। বায়ুমণ্ডলীয় জলের 99%-এর বেশি অংশ তরল জল বা বরফের পরিবর্তে বাষ্পের আকারে থাকে। তাহলে আমি তোমাদেরকে একটু আগে যেটা বলছিলাম যে জলচক্র 3টে ফরমেশনে থাকার মধ্যে 99%-এর বেশি অংশ তরল জল বা বরফের পরিবর্তে কী হিসাবে থাকে? জলীয় বাষ্প হিসাবে থাকে। এবং প্রায় 99.13% জলীয় বাষ্প বায়ুমণ্ডলের নিম্নস্তর অর্থাৎ ট্রপোস্ফিয়ারের 6 কিলোমিটারের মধ্যে থাকে। অঞ্চল ও ঋতুভেদে বায়ুতে জলীয় বাষ্পের তারতম্য দেখা যায়। জলীয় বাষ্প পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী ও সক্রিয় উপাদান। আবার বলাটা সমস্যা হচ্ছে। হ্যাঁ, এখানে কি বললাম? জলীয় বাষ্প পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী ও সক্রিয় উপাদান। তাহলে এখানে একটু আলোচনা করে নিই গ্রিনহাউস গ্যাসগুলো কী কী। আমি যেটা বলছিলাম গ্রিনহাউস গ্যাস কী এবং গ্রিনহাউস গ্যাসগুলো কী কী। বায়ুমণ্ডলে কিছু কিছু গ্যাসীয় উপাদান যেগুলো মানুষের ব্যবহারের কারণেই এই গ্যাসগুলোর উপস্থিতি বাড়ে। সেগুলো কী কী? কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন, জলীয় বাষ্প। এরা তোমরা বুঝতেই পারছো, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এগুলো কিন্তু মানুষের এই যে শিল্প কারখানা বৃদ্ধি বা যানবাহন বৃদ্ধির কারণেই বৃদ্ধি পাচ্ছে। মিথেন হচ্ছে বিভিন্ন জৈব গোবর বা পচা জীবদেহ থেকে মিথেন গ্যাসের সৃষ্টি হয়। তো এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে একটা লেয়ার তৈরি করে যারা সূর্য থেকে আসা ক্ষুদ্র তরঙ্গকে আসতে কোনো রকম বাধা দেয় না। কিন্তু সূর্যরশ্মি যখন পৃথিবীপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে ফিরে যায় তাকে বাধা দেয়। তাহলে কি হলো? তাপটা পৃথিবীতেই রয়ে গেল। ব্যাপারটা এরকম যে কাঁচের গাড়িতে কাঁচ লাগানো, জানালা লাগানো থাকলে তার মধ্যে তাপটা ঢুকে কিন্তু তাপটা বেরোতে পারে না। এইভাবে হিমমণ্ডলে বলবো না, মেরু অঞ্চলে যেখানে মোটামুটি উষ্ণতা একটা সময় থাকে, স্বল্পকালীন গ্রীষ্মকাল থাকে, সেই সময় ওই তাপটা ধরে রাখার জন্য কাঁচের ঘর তৈরি করে তার মধ্যে চাষাবাদ করা হয়। এটাকেই বলা হয় গ্রিনহাউস কাল্টিভেশন। এবং একইভাবে পৃথিবীর উত্তাপ বাড়ছে বলে আমরা বলছি কি একে, যে গ্রিনহাউস এফেক্ট। পৃথিবীর উত্তাপ বৃদ্ধির এই প্রক্রিয়াকে বলছি গ্রিনহাউস এফেক্ট। এই জলীয় বাষ্প একটা গ্রিনহাউস গ্যাস। জলীয় বাষ্প পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী ও সক্রিয় উপাদান। এরপরে পড়ব জলীয় বাষ্পের গুরুত্ব। বায়ুতে উপস্থিত গলাটা খুব ভোগাচ্ছে। বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ কোনো স্থানের আবহাওয়া ও জলবায়ু নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলীয় বাষ্প পরোক্ষভাবে কোনো স্থানের জলবায়ু তথা কৃষি, শিল্প, মানুষের ক্রিয়াকলাপকেও প্রভাবিত করে। তাহলে জলীয় বাষ্প শুধুমাত্র যে কোনো স্থানের আবহাওয়া জলবায়ু নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরকম নয়, একদম। যেহেতু আবহাওয়া জলবায়ু কৃষি শিল্পকে প্রভাবিত করে, তাই জলীয় বাষ্পের উপস্থিতি কৃষি, শিল্প, মানুষের অন্যান্য কাজকলাপ তাকেও প্রভাবিত করে। কীরকম বৃষ্টিপাত? বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতির জন্য মেঘের সৃষ্টি হয়। এই মেঘ পরবর্তীকালে আরও ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। ইন্দ্রিয় গ্রাহ্য উষ্ণতার উপর প্রভাব। আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ যত বেশি হয়, লিন তাপের মাত্রাও তত বেশি হয়ে থাকে। এই তাপ বৃষ্টির তীব্রতাকে নিয়ন্ত্রণ করে থাকে। যে উষ্ণতা বা শীতলতা আমরা মানব দেহে উপলব্ধি করতে পারি তাকেই ইন্দ্রিয়গ্রাহ্য উষ্ণতা বলা হয়।
আর্দ্রতা বা জলীয় বাষ্পের উপস্থিতির দ্বারা ইন্দ্রিয়গ্রাহ্য উষ্ণতা বিশেষভাবে প্রভাবিত হয়ে থাকে। উষ্ণতা নিয়ন্ত্রণ। বায়ুমণ্ডলের আর্দ্রতা বা জলীয় বাষ্প তাপ শোষণ করে উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। তোমরা এখানে জলীয় বাষ্পের গুরুত্বগুলো হেডিংগুলো অন্ততপক্ষে জেনে রাখবে, তাহলে দেখবে এইগুলো থেকেও এমসিকিউ আছে, সেটা তোমাদের কাছে সহজ হবে। জলবায়ু নির্ধারণ। জলীয় বাষ্প থেকে তুষারপাত, বৃষ্টিপাত, শিশির, কুয়াশা প্রভৃতি সৃষ্টি হয় এবং এগুলি কোনো অঞ্চলে জলবায়ু নির্ধারণে সাহায্য করে। প্রাকৃতিক দুর্যোগ। বায়ুমণ্ডলের নিচের স্তরেই জলীয় বাষ্পের পরিমাণ থাকে সবচেয়ে বেশি, ফলে এই ট্রপোস্ফিয়ার স্তরে মেঘ, ঝড় বৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ বেশি দেখা যায়। তাপের ভারসাম্য রক্ষা। জলীয় বাষ্প সূর্যতাপ শোষণ করে এবং ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণে বাধা দেয়, ফলে পৃথিবীতে তাপের সমতা বজায় থাকে। ঋতুভিত্তিক আর্দ্রতা। প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য বায়ুমণ্ডলের জল ধারণ ক্ষমতা প্রায় 7% বৃদ্ধি পায়। তাই গ্রীষ্ম ঋতুতে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায় আর শীত ঋতুতে অনেক কম থাকে। এরপরে কয়েকটা সংজ্ঞা আমরা দেখে নেব। সম্পৃক্ত বায়ু কাকে বলে? নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যেটা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প, মানে নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট থাকলে, আয়তন নির্দিষ্ট থাকলে যতটা পরিমাণ জলীয় বাষ্প ওই বায়ুমণ্ডল ধারণ করতে পারবে, মানে সর্বোচ্চ পরিমাণ। সংজ্ঞাটা দেখে নাও। যখন কোনো নির্দিষ্ট উষ্ণতার বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ সীমায় পৌঁছায় তখন সেই বায়ুকে সম্পৃক্ত বায়ু বা পরিপৃক্ত বায়ু বলে। এই সম্পৃক্ত বায়ুর বৈশিষ্ট্য কি? সম্পৃক্ত বায়ুর উষ্ণতা কমে গেলে ওই বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতাও হ্রাস পায়। তখন অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি হয় এবং বৃষ্টিপাত বা তুষারপাত ঘটে। 2. সম্পৃক্ত অবস্থায় বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। অসম্পৃক্ত বায়ু। কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে তার ধারণ ক্ষমতার তুলনায় কম জলীয় বাষ্প থাকলে সেই বায়ুকে অপরিপৃক্ত বা অসম্পৃক্ত বায়ু বলা হয়। এই অসম্পৃক্ত বায়ুর বৈশিষ্ট্য কি? আচ্ছা, আগে অসম্পৃক্ত বায়ুটা একটু বলে নিই। এখানেও নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট আয়তনের বায়ুতে, মানে জলীয় বাষ্পটা সর্বোচ্চ সীমায় নয়, তার তুলনায় কম থাকলে তখন তাকে অসম্পৃক্ত বা অপরিপৃক্ত বায়ু বলা হয়। এর হ্যালো, না আমি একটা ক্লাস করছিলাম। আচ্ছা, তাহলে চলে যেতে হবে, এখানে রাগারাগির কি আছে? আচ্ছা ঠিক আছে, তাই বলে দেন। সেটা বলতেই পারে যে ওটা নিয়ে আবার রাগারাগি করার মতো কিছু হয়েছে বলে মনে হয়। তুই বলে দেন না, বল যে ওই ভেতরের দিকে যাওয়ার কথা হয়েছিল বলে তখন বলা হয়েছিল, তো এটা তো তুমি বলতেই পারো, মানে তুই বলে দে ইয়ে হয়েই যাব। অসুবিধার কি আছে? সম্পৃক্ত বায়ুর উষ্ণতা হঠাৎ বেড়ে গেলে তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতাও বেড়ে যায়, ফলে ওই বায়ু তখন অসম্পৃক্ত হয়ে যায়। আর্দ্রতা নির্ণয়। বায়ুর আর্দ্রতা বলতে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতাকে বোঝায়। জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে বায়ু আর্দ্র হয়। এটি বায়ুর একটি বিশেষ উপাদান হলেও বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম, শতকরা 1/1 কম। আবার বছরের কোনো কোনো সময় ভূপৃষ্ঠের কোনো কোনো অঞ্চলের বায়ুমণ্ডলে জলীয় বাষ্প প্রায় একেবারে থাকে না। এরূপ বায়ুকে শুষ্ক বায়ু বলা হয়। আর্দ্র বায়ুতে শতকরা 2 থেকে 5 ভাগ পর্যন্ত জলীয় বাষ্প থাকে। বায়ুর আর্দ্রতাকে 2 ভাগে প্রকাশ করা হয়, চরম আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা। তাহলে আর্দ্রতা কি না? আর্দ্রতা হচ্ছে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। এই জলীয় বাষ্পের পরিমাণ কখনো হচ্ছে শতকরা, মানে জলীয় বাষ্পের পরিমাণটা হচ্ছে 1/1 কম, কিন্তু কখনো কখনো জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকে, তখন তাকে আর্দ্র বায়ু। যখন জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তখন তাকে বলা হয় শুষ্ক বায়ু। এই যে আর্দ্র বায়ু, শুষ্ক বায়ু, এটাকে 2 ভাগে প্রকাশ করা হয়, চরম আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা। চরম আর্দ্রতা কি? অ্যাবসলিউট হিউমিডিটি।
এখানে একই কথা আবারও বলছি, তোমরা ইংলিশ টার্মগুলো দেখে নেবে। কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে চরম বা নিরপেক্ষ আর্দ্রতা বলা হয়। চরম আর্দ্রতা গ্রাম পার ঘনমিটার এককে প্রকাশ করা হয়। আপেক্ষিক আর্দ্রতা কোনো নির্দিষ্ট উষ্ণতায় একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ এবং ওই নির্দিষ্ট উষ্ণতায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন তার আনুপাতিক শতকরা হিসাব হলো আপেক্ষিক আর্দ্রতা। অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা কি? একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যতটা পরিমাণ জলীয় বাষ্প থাকবে সেটাকে উপরে রাখা হবে এবং ওই বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প সেটাকে নিচে বা হর হিসাবে রাখা হবে ইন্টু 100 দিয়ে প্রকাশ করলে সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। অর্থাৎ নিরপেক্ষ আর্দ্রতা বা সম্পৃক্ত বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ইন্টু 100। গুরুত্ব: বায়ুতে আপেক্ষিক আর্দ্রতার যথেষ্ট গুরুত্ব রয়েছে, যেমন জলবায়ু নির্ধারণ, বৃষ্টিপাত, তুষারপাত ইত্যাদির সম্ভাবনা আপেক্ষিক আর্দ্রতা থেকেই বোঝা যায়। তাই আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার সময় আপেক্ষিক আর্দ্রতার পরিমাপও জানানো হয়। তাপ বিকিরণ: বায়ুর আর্দ্রতার উপর ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপের পরিমাণ নির্ভর করে। বাষ্পীভবনের হার: আপেক্ষিক আর্দ্রতার উপর বাষ্পীভবনের হার নির্ভর করে। পরিমাপ: বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। আপেক্ষিক আর্দ্রতা শতকরা হিসাবে প্রকাশ করা হয়। এরপরে আপেক্ষিক আর্দ্রতা এবং চরম আর্দ্রতার মধ্যে পার্থক্য। আপেক্ষিক আর্দ্রতা কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ এবং ওই নির্দিষ্ট উষ্ণতায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন তার আনুপাতিক শতকরা হিসাব হলো আপেক্ষিক আর্দ্রতা। চরম আর্দ্রতা কি? কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে চরম বা নিরপেক্ষ আর্দ্রতা বলা হয়। উষ্ণতার সঙ্গে সম্পর্ক কি? যদি বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ স্থির থাকে কিন্তু বায়ুর উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পাবে, আবার বায়ুর উষ্ণতা কমলে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পাবে। বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ স্থির থাকলে সাধারণত উষ্ণতার হ্রাস বৃদ্ধির সঙ্গে চরম আর্দ্রতার কোনরূপ পরিবর্তন হয় না। হ্যালো, হ্যাঁ বলছি, শোন, আমি ক্লাসটার মধ্যে আছি, আমি আর এই 15 মিনিট মতো লাগবে, দিয়ে বেরিয়ে ক্লাসটা থেকে বেরিয়ে আমি তোকেও কল করছি আর ওকেও কল করে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। একক: আপেক্ষিক আর্দ্রতাকে শতকরা হারে প্রকাশ করা হয়। চরম আর্দ্রতা গ্রাম পার ঘনমিটার এককে প্রকাশ করা হয়। পৃথিবীব্যাপী জলীয় বাষ্পের বন্টন, ডিস্ট্রিবিউশন ওয়াটার ভেপার থ্রু দ্য ওয়ার্ল্ড। বছরের সব ঋতুতে পৃথিবীর সর্বত্র জলীয় বাষ্পের পরিমাণ সমান থাকে না। কারণ কি না? সূর্যরশ্মির পতন কোণ। জলীয় বাষ্পের বন্টনে সূর্যরশ্মির পতন কোণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেসব অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে সেখানে জলীয় বাষ্পের হার বেশি হয়, ফলে সেখানকার বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণও বেশি থাকে। অপরদিকে যেসব অঞ্চলে সূর্যরশ্মি তির্যক বা অতি তির্যকভাবে পড়ে সেখানে বাষ্পীভবন খুব কম বা প্রায় হয় না বললেই চলে, ফলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণও খুব কম হয়। ধরো দেখো, নিরক্ষীয় অঞ্চলে যেখানে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয় এবং নিরক্ষীয় অঞ্চল পৃথিবীর মানচিত্রে তোমরা দেখবে এখানে জলভাগের পরিমাণও বেশি, ফলে স্বাভাবিকভাবে জল বেশি এবং উষ্ণতাও বেশি, ফলে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। কিন্তু মেরু অঞ্চলে কি হবে? আমরা যদি ডিপ ফ্রিজের দিকে তাকিয়ে দেখি তাহলে দেখব কি না, জল রাখা নেই, তাও তার গায়ে গায়ে বরফ জমে গেছে। ওটা কোথা থেকে হয়? বাতাসের জলীয় বাষ্পটাকে ধরে নিয়ে বরফে পরিণত হয়। মেরু অঞ্চলগুলোতে ঠিক তাই হয়। মেরু অঞ্চলে কি হয় না, বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প আছে সেটা বাষ্প বা গ্যাসীয় রূপে বা তরল রূপে থাকতে পারে না, সরাসরি কঠিন বরফে পরিণত হয়। ফলে মেরু অঞ্চলে কিন্তু বরফের পরিমাণ অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম, বরফের যেহেতু পরিবর্তিত হয়ে যায়। দেখো, সূর্যরশ্মি এখানে নিরক্ষীয় অঞ্চল দেখানো আছে। নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে, আর উচ্চ অক্ষাংশে অর্থাৎ মেরু অঞ্চলে সূর্যরশ্মি তির্যকভাবে কিরণ দিচ্ছে। এটা তির্যকভাবে, এটা লম্বরশ্মি। অক্ষাংশ ভেদে সূর্যরশ্মির পতন কোণ। যেমন নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে বলে সেখানকার বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, অপরদিকে মেরু অঞ্চলে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে বলে সেখানকার বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম।
জলভাগের অবস্থান, এই এক্ষুনি বললাম যেটা নিরক্ষীয় অঞ্চলে যদি আমরা দেখি, এখানে জলভাগের বিস্তার বেশি, তাপমাত্রা বেশি, ফলে সেসব অঞ্চলে বাষ্পীভবনের হার বেশি হবে, ফলে বাতাসে জলীয় বাষ্পও বেশি হবে। নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মির পরিমাণ বেশি, জলভাগের পরিমাণ বেশি, ফলে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। অরণ্যের পরিমাণ, গাছ প্রশোধন প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে নির্গমন করে, ফলে যেসব অঞ্চলে উদ্ভিদের পরিমাণ বেশি সেখানে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। উদাহরণস্বরূপ নিরক্ষীয় অরণ্য অঞ্চলে অত্যধিক জলীয় বাষ্পের জন্য সবসময় আর্দ্র ও স্যাঁতস্যাঁতে আবহাওয়া বিরাজ করে। অন্যদিকে অরণ্যহীন মরু অঞ্চলের বাতাসে জলীয় বাষ্প কম থাকায় রুক্ষ ও শুষ্ক আবহাওয়া দেখা যায়। তাহলে নিরক্ষীয় অঞ্চলে অত্যধিক জলীয় বাষ্পের জন্য আর্দ্র ও স্যাঁতস্যাঁতে আবহাওয়া, আর অন্যদিকে মরু অঞ্চলে সেখানে জল নেই, জলীয় বাষ্প নেই, রুক্ষ শুষ্ক আবহাওয়া দেখায়। এখানে কতগুলো সংজ্ঞা আমরা জেনে রাখবো। লীন তাপ, যে তাপ বা সুপ্ত শক্তি পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায়। অর্থাৎ একটা শক্তি যে জলটাকে তরল থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত করছে বা গ্যাসীয় অবস্থা থেকে আবার ঘনীভবনের মাধ্যমে জলে পরিণত করছে, এই উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে পদার্থের পরিবর্তন ঘটানোর জন্য যে তাপ বা সুপ্ত শক্তি থাকছে সেটাই হচ্ছে লীন তাপ। আর্দ্রতার গুণাঙ্ক, 1 কিলোগ্রাম বায়ুতে যত গ্রাম জলীয় বাষ্প থাকে তাকে আর্দ্রতার গুণাঙ্ক বলা হয়। এক্ষেত্রে বায়ুর আয়তন বাড়লে বা কমলে তার আপেক্ষিক ওজনের কোনো পরিবর্তন হয় না, ফলে আর্দ্রতার গুণাঙ্ক একই রকম থাকে। শিশিরাঙ্ক তাপমাত্রা, কোনো বায়ুর উষ্ণতা ক্রমশ কমতে থাকলে তার আপেক্ষিক আর্দ্রতা ক্রমশ বাড়তে থাকে। এইভাবে আপেক্ষিক আর্দ্রতা বাড়তে বাড়তে শতকরা 100 ভাগ অতিক্রম করলে বায়ুর মধ্যস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশির, কুয়াশা, মেঘ প্রভৃতিতে রূপান্তরিত হয়। যে উষ্ণতায় আর্দ্র বায়ুর মধ্যস্থিত জলীয় বাষ্প জলকণায় রূপান্তরিত হয় সেই উষ্ণতাকে শিশিরাঙ্ক তাপমাত্রা বলে। এগুলো কিন্তু খুব ভালোভাবে জেনে রাখবে, কারণ এগুলো থেকেই হচ্ছে তোমাদের এমসিকিউগুলো আসবে। তাহলে কমতে কমতে তার আপেক্ষিক আর্দ্রতা, যখন কোনো বায়ুর উষ্ণতা ক্রমশ কমে তখন তার আপেক্ষিক আর্দ্রতাটা ক্রমশ বাড়তে থাকে। এইভাবে আপেক্ষিক আর্দ্রতা বাড়তে বাড়তে যখন 100 ভাগ অতিক্রম করে তখন জলীয় বাষ্পটা ঘনীভূত হয়, শিশির, কুয়াশা, মেঘ প্রভৃতিতে রূপান্তরিত হয়। এই যে উষ্ণতায় আর্দ্র বায়ুর মধ্যস্থিত জলীয় বাষ্প জলকণায় পরিণত হচ্ছে তাকেই বলা হচ্ছে শিশিরাঙ্ক তাপমাত্রা। এরপরে মূল যে জিনিস বা বিষয়বস্তু আসবো সেটা হচ্ছে ঘনীভবন। এটা আমি পরের ক্লাসে নিয়ে আসছি। ঠিক আছে, সবাই ক্লাসগুলো কিন্তু মন দিয়ে শুনবে, তাহলেই দেখবে এমসিকিউ সমস্ত করতে পারছো। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসছি মূল বিষয়বস্তু ঘনীভবন নিয়ে।